2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বিশেষ করে যাদের ইতিহাস সাবজেক্ট আছে, তোমাদের কোন কোন কোশ্চেনগুলো 8 নম্বরে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ভেরি 2025 সালের পক্ষে, সেইগুলো নিয়ে কিন্তু আমি উত্তর সমেত আলোচনা করছি। এর আগে কিন্তু আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে যে কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, উত্তরও বলে দিয়েছি এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে কোশ্চেনটি আলোচনা করব সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। আর এখান থেকে আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট 2025 সালে, সেটা হচ্ছে যে কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণগুলো আলোচনা করো। যাই হোক, আজকে যেটা আলোচনা করতে চলেছে যে কোশ্চেনটি সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো যারা দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো, তোমাদের 2025 সালের পক্ষে এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রয়োজন হলে তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো, আজকের যে কোশ্চেনটি আমি আলোচনা করব সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং উদ্দেশ্য, প্রথমে যেটা ভূমিকা হিসেবে যেটা লিখবে সেটা হচ্ছে ইংল্যান্ডের পরিচালক সভার অনুমোদন পাওয়ার পর 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। জমিদারদের সঙ্গে এই ভূমি বন্দোবস্ত হয়েছিল বলেই এই বন্দোবস্তের অপর নাম হচ্ছে জমিদারি ব্যবস্থা নামে পরিচিত বা জমিদারি ব্যবস্থা বলা হয়। বাংলা, বিহার ও উড়িষ্যা এই ব্যবস্থা চালু হয়। পরবর্তীকালে বেনারস, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তো এটা তোমরা ভূমিকার মধ্যে প্রথমে দেবে। এরপর দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে শর্তাবলীগুলি কী কী ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের যে শর্তাবলীগুলো হচ্ছে, প্রথমত 1 নম্বর যেটা লিখবে সেটা হচ্ছে জমিদারগণ নির্ধারিত রাজস্ব সরকারের প্রতি বছর জমা দিলে বংশানুক্রমিকভাবে জমিদারি ভোগ দখল করতে পারবে। 2 নম্বর শর্ত হচ্ছে জমিদারগণ জমির মালিক হিসাবে ইচ্ছামতো জমি ক্রয়, বিক্রয় বা জমিদান করতে পারবেন। 3 নম্বর শর্ত হচ্ছে নির্ধারিত রাজস্বের 10 ভাগের 1 ভাগ পাবে জমিদার আর 10 ভাগের 9 ভাগ পাবে সরকার। 4 নম্বর যে শর্তটি হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট দিনের সূর্যাস্তের পূর্বে কোনো জমিদার তার নির্ধারিত রাজস্ব দিতে ব্যর্থ হলে সূর্যাস্ত আইনের অনুসারে ওই জমিদার তার সমগ্র জমিদারি বা একটির অংশ বিক্রি করে সরকারের রাজস্ব পরিশোধ করবেন, নয়তো তার জমিদারি বাজেয়াপ্ত হবে অথবা নিলাম করা হবে। 5 নম্বর যে শর্তটি বলবে সেটা হচ্ছে খরা, বন্যা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক কারণে রাজস্ব মুকুব করা হবে না। এবং 6 নম্বর শর্তটি হচ্ছে 1793 খ্রিস্টাব্দে নির্ধারিত রাজস্বের পরিমাণ বহাল থাকবে। তাহলে বুঝতে পারলে যে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য শর্তগুলিগুলি কী কী। এরপর যেটি আলোচনা করব সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী কী। দেখো, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের পশ্চাতে কিন্তু কতকগুলি কারণ ছিল। প্রথমত 1 নম্বর যেটা বলবে, একটা হেডিং দিয়ে দেবে ইংরেজদের সমর্থক গোষ্ঠী তৈরি, একটা হেডিং দিলে এটা সম্বন্ধে কি বলবে। লর্ড কর্নওয়ালিস মনে করেন জমিদাররা জমির চিরস্থায়ী মালিকানা পেলে সরকারের অনুগত সমর্থকে পরিণত হবে। এই জমিদার শ্রেণী গ্রামাঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যের স্তম্ভে পরিণত হবে। তারা ব্রিটিশ সাম্রাজ্যকে ধীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আয়ের নিশ্চয়তা। দেখো, এটা আয়ের নিশ্চয়তা নিয়ে কি বলবে না, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলে সরকারের আয় সুনিশ্চিত হবে।
কারণ জমিদারগণ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রতি বছর জমা দিতে বাধ্য থাকবেন। 3 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে বাজেট তৈরির সুবিধা। এটা সম্পর্কে কি বলবে না, সরকারের আয় সুনিশ্চিত হয়ে বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব অর্থাৎ বাজেট তৈরি করা খুব সহজ হবে। আর 4 নম্বর যে উদ্দেশ্যটা বলবে সেটা হচ্ছে কৃষির উন্নতি। লর্ড কর্নওয়ালিস মনে করেন জমিদাররা জমির মালিকানা পেলে জমির উন্নয়নের মনোনিবেশ করবেন, তার ফলে কৃষির উন্নতি ঘটবে এবং দেশের সমৃদ্ধি বাড়বে। তাহলে বোঝা গেল কি উদ্দেশ্য সম্পর্কে যে পয়েন্টগুলো ছিল সেটা হচ্ছে ইংরেজদের সমর্থন গোষ্ঠীর তৈরি, 2 নম্বর পয়েন্টটা ছিল আয়ের নিশ্চয়তা, 3 নম্বর পয়েন্ট ছিল বাজেট তৈরির সুবিধা এবং 4 নম্বর যে উদ্দেশ্য পয়েন্টটি ছিল সেটি হচ্ছে কৃষির উন্নতি। এবার তাহলে এখানে তোমাদের আলোচনা করা হলো যে শর্তগুলি কী কী এবং উদ্দেশ্যগুলি কী কী চিরস্থায়ী বন্দোবস্তের, সেগুলো আলোচনা করলাম। শেষে কিন্তু একটা মূল্যায়ন দেবে। মূল্যায়ন কী লিখবে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত তার ঘোষিত লক্ষ্যগুলি যথাযথভাবে পূরণ করতে সমর্থ হয়েছিল। জমিদার শ্রেণীর অন্ধ রাজভক্তি গ্রাম বাংলায় ব্রিটিশ শাসনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল। সূর্যাস্ত আইনে জমিদারি হারাবার ভয়ে জমিদারগণ সরকারকে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দেওয়ার ফলে সরকারের আয় সুনিশ্চিত হয়। তবে সরকার জমিদারদের রাজস্বের পরিমাণ নির্ধারিত করে দিলেও কৃষকদের রাজস্বের পরিমাণ নির্ধারিত করে দেয়নি। ফলে জমিদারগণ প্রজাদের কাছ থেকে নানা রকমের বাড়তি রাজস্ব আদায় করত, ফলে প্রজাদের দুর্দশা বৃদ্ধি পায়। অন্যদিকে প্রজারা জমির উপর মালিকানা হারায়, জমিদাররা কৃষকদের ইচ্ছামতো জমি থেকে উচ্ছেদ করে। তাহলে বোঝা গেল এই কোশ্চেনটি কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। এর পরের দিনে যে কোশ্চেনটি আমি আলোচনা করব সেটা হচ্ছে যে কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পনের কারণগুলি লেখো। আজ হয়তো সেটা আমি আলোচনা করতে পারতাম, কিন্তু ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাবে সেজন্য আজকে আর আলোচনা করলাম না। এর পরের দিনকে আমি আলোচনা করব। তোমরা এই ভিডিও দেখতে থাকো, একদম তোমাদের যে যে অধ্যায় থেকে যে যে সমস্ত কোশ্চেনগুলো 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট বা খাতায় কিন্তু নোট করে নাও। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।